পাঠ করছি বনফুলের গল্প বিদ্যাসাগর। বিদায় লইয়ার প্রাক্কালে বিনীত নমস্কার করিয়া ভদ্রলোক বলিয়া গেল, ওই মোড়কটায় ডিসপেন্সারি খুলেছি মাস্টারমশাই, দয়া করে যাবেন মাঝে মাঝে। আচ্ছা। স্মৃতিপটে কয়েকটি ছবি ভাসিয়া উঠিতেছে, পুরাতন ছবি। তখন টিউশনি করাইতাম। উপর্যুপরি কয়েকবার বিএ ফেল করা দরুণই হোক, অথবা শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দের সাক্ষাৎ লাভের ফলেই হোক, ধর্মে মতি হইয়াছিল। স্বামী চিন্ময়ানন্দের পদপ্রান্তে বসিয়া হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব শ্রবণ করিতাম। বুঝিতাম, কর্মজগতে যাহাই হোক, ধর্মজগতে হিন্দুরা অপরাজেয়। দিনের পর দিন স্বামীজি যে সকল তথ্য এবং তত্ত্বপূর্ণ বক্তৃতা আমাদের শুনাইতেন, সেগুলি এই গল্পের পক্ষে অবান্তর। যেতটুকু প্রাসঙ্গিক সেইটুকুই শুনুন। একদিন তিনি জন্মান্তর রহস্য সম্পর্কে সারগর্ভ আলোচনা করিতেছিলেন। এরূপ কৌতূহল উদ্দীপক আলোচনা আমি কখনোই শুনি নাই। সে এক আশ্চর্য ব্যাপার। অত্যন্ত আকৃষ্ট হইয়া পড়িলাম। স্বামীজির বক্তৃতা শেষ হইলে তাহাকে ধরিলাম। জন্মান্তর রহস্য উদ্ঘাটনের পন্থা বলিয়া দিতেই হইবে। প্রথমটা তিনি আপত্তি করেছিলেন, ছাড়িলাম না কিছুতেই। শেষে তাহাকে বলিতেই হইল। তাহার উপদেশ অনুসারে মুদ্রিত নেত্রে নানাবিধ যৌগিক প্রক্রিয়া শুরু করিয়া দিলাম। জন্মান্তর রহস্য উদ্ঘাটন করিতেই হইবে। ছাত্রের পড়া লইতেছিলাম। সাধু শব্দের চতুর্থীর বহুবচন কি হবে সে বলিতে পারিল না। মুনি শব্দের দ্বিতীয়ার দ্বিবচনে কি হবে পারিল না। নয় শব্দের দ্বিতীয়ার এক বচনে কি হবে। অনেকক্ষণ মাথা চুলকাইয়া একটা উত্তর দিল। ভুল উত্তর। ঠাস করিয়া একটা চর মারিয়া উপক্রমিকাখানা ছুঁড়িয়া ফেলিলাম। এইরূপী প্রত্যহ। হঠাৎ বাসনা হইল, ছোকরা পুনর্জন্মে কি ছিল তা একবার দেখিলে হয়। আমার বিশ্বাস, হয় গাধা নয়তো গরু ছিল। স্বামীজির প্রদর্শিত প্রক্রিয়া অনুসরণ করিয়া এই কৌতূহল নিবৃত করা তো খুবই সহজ। সেদিন গভীর নিশীথে যোগাসনে উপবেশন করিয়া মুদ্রিত নেত্রের সম্মুখে রুদ্ধশ্বাসে আমার ছাত্রের পুনর্জন্মের মূর্তি নিরীক্ষণ করিয়া চমকাইয়া উঠিলাম। এ কি, যে বিদ্যাসাগর! প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর স্বয়ং উপক্রমিকার জন্মান্তর রহস্যের ফেরে পাওয়া নর শব্দের রূপ বলিতে পারিতেছে না। আশ্চর্য ব্যাপার! স্তম্ভিত হয়ে গেলাম। পরদিনই ছাত্র শব্দরূপের এক বর্ণ নির্ভুলভাবে বলিতে পারিল না। কিন্তু তাহাকে আমার আর শাসন করিতে প্রবৃত্ত হইল না। ইচ্ছা হইল প্রণাম করি, অশ্রুজলে তাহার চরণ দুখানি ধুইয়া দিই। বিদ্যাসাগরের এই দশা! যতদিন তাহাকে পড়াইছিলাম শাসন করিতে পারি নাই, সম্ভ্রম করিয়া চলিতাম। ফলে সে 4th ক্লাস হইতে কিছুতেই প্রমোশন পাইল না। আমার চাকরিটি গেল। ভাগ্যক্রমে অন্যত্র একটা কেরানিগিরি জুটিয়া গেল। চলিয়া গেলাম। বছর 5 পরে আমার নতুন কর্মস্থলে বিদ্যাসাগরের সঙ্গে আবার দেখা হয়। সব কথা শুনিলাম। পড়াশোনা ছাড়িয়া দিয়াছে সে শখের থিয়েটারে মাতিয়াছিল। স্ত্রী চরিত্র নাকি উত্তম অভিনয় করিত সে, মেডেলও পাইয়াছে। সম্প্রতি সে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। আমি যদি অনুগ্রহ করিয়া তাহার কোম্পানিতে, আমার চোখে জল আসিল। সাধ্যাতীত হইলেও কিছু এনশিওর করিলাম। আবার আজ সে আসিয়াছে। চেহারাটাও বেশ ভদ্র ভিরিক্কি গোছের হইয়াছে। বলিল, ইন্স্যুরেন্সের দালালি করিয়া সে কিছুই সুবিধা করতে পারে নাই, সেই জন্য প্রাইভেট হোমিওপ্যাথি পড়িয়া সে ডাক্তার হইয়াছে এবং এই শহরে প্র্যাকটিস করিবে বলিয়া মনস্থির করিয়াছে। আমি যেন তাহার পৃষ্ঠপোষকতা করি, যথাসাধ্য করিব। তাহাকে প্রস্তুতি দিলাম। নিষ্প্রয়োজন বোধে 2টি খবর তাহাকে দিলাম না। খবর 2টি এই: স্বামী চিন্ময়ানন্দ চৌর্যাপরাধে জেল খাটিয়াছেন এবং আমি খ্রিস্টান হইয়াছি।